ভাইয়া, খুব লাগছে, প্লিজ আস্তে আস্তে করো। আমি বারবার অনুরোধ করলাম, কিন্তু সে কোনোভাবেই আমার কথা শুনল না। নিজের মতো কাজ করে যেতে থাকল। আমি চোখ বুজে নীরবে সহ্য করতে লাগলাম। মনে মনে শুধু আশা করছিলাম একবার হলেও হয়তো সে আমার কথা শুনবে। কিন্তু প্রতিটি মুহূর্তেই ব্যথা যেন আরও তীব্র হয়ে উঠছিল, আর আমার ভেতরে অসহায় নীরবতার ছায়া ঘনিয়ে আসছিল। তো বন্ধুরা, যদি আপনারা আমার এই সত্য ঘটনাটি জানতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, তা না হলে কিছু বুঝতে পারবেন না। চলুন তাহলে শুরু থেকে বলি। আমার নাম তানিয়া। আমি একজন ভালো ছাত্রী। আমাদের পরিবারে বাবা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, মা গৃহিণী। আমাদের সংসার সাধারণ হলেও শান্তিপূর্ণ ছিল। কিন্তু সমস্যা শুরু হয় আমার বড় ভাই রাসেলকে নিয়ে। ভাইয়ার চেহারা খুব সুন্দর। তাকে দেখে সহজে কেউ বুঝতেই পারবে না যে সে নেশাখোর। শুধু নেশাই নয়, সে এলাকায় খারাপ বন্ধুদের সঙ্গে মিশে নানা অসদাচরণে জড়িয়ে পড়ে। অনেক সময় তাকে দেখা যেত মেয়েদের পেছনে ঘুরতে। এলাকার মা বোনদের প্রতিও তার দৃষ্টিভঙ্গি ভালো ছিল না। আমাদের বাড়ির পাশেই আমার এক বান্ধবী ছিল, নাম সুমাইয়া। সে খুব ভদ্র ও ভদ্র স্বভাবের মেয়ে, আর দেখতে অনেক সুন্দরীও ছিল। কিন্তু ভাইয়া তাকেও ছেড়ে কথা বলেনি। অথচ সুমাইয়া তার ছোট বোনের মতোই ছিল। এটা ভাইয়া কখনো বুঝতে চাইত না। আমার সেই বান্ধবীকে নিয়েও সে নানাভাবে সমস্যার সৃষ্টি করত, প্রায়ই অশান্তিতে ফেলত। সুমাইয়া প্রথমে চুপ থাকত, কিন্তু ধীরে ধীরে সে ভয় পেতে শুরু করল। অনেক সময় সে আমার কাছে এসে কেঁদে বলতো, তানিয়া, তোমার ভাই আমাকে অনেক কষ্ট দিচ্ছে। আমি লজ্জায় মাথা নিচু করে ফেলতাম, কারণ আমি নিজেও জানতাম রাসেলকে কেউ বোঝাতে পারবে না। তখন আমি ভাবলাম আজ রাতে আমি ভাইয়াকে সুন্দরভাবে বুঝাব। কিন্তু তাকে বোঝাতে যাবার পর সে আমার সঙ্গে এমন একটি কাজ করল, যেটা শুনে আপনারা নিজেরাই আশ্চর্য হয়ে যাবেন। তখন আমি সাহস করে রাতে ভাইয়ার ঘরে ঢুকলাম। ভয় বিস্ময়ের মিশ্র অনুভূতিতে বললাম, ভাইয়া, তুমি কি বুঝছ না? তোমার আচরণ ঠিক নয়। আমার বান্ধবীকে তুমি ছোট বোনের মতো মানো, তার সঙ্গে এমন আচরণ করো না। কিন্তু ভাইয়া আমার কথাগুলো কোনোভাবে গুরুত্ব দিল না। উল্টো সে হঠাৎ এমন আচরণ করল যা আমাকে শীতল কাঁপন অনুভব করিয়ে দিল। আমি স্থির হয়ে রইলাম। ভেতরে ভেতরে একটা অদ্ভুত শীতল কাঁপন অনুভূত হল। মনে হচ্ছিল কিছু ঘটে গেছে যা আমি কখনো ভাবিনি। ভাইয়ার চোখে যেন অদ্ভুত এক আলো জ্বলছিল, যা আমাকে এক ধরনের ভয় আর কৌতূহলের মধ্যে ফেলে দিল। আমার মনটা এক মুহূর্তে হাহাকার আর চুপচাপের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। সে যা করল তা হয়তো কেউ বিশ্বাস করবে না। আমি অন্ধকারে স্থির হয়ে দাঁড়িয়েছিলাম, হৃদয়ে জোরে জোরে ধকধক করছিল। ভাইয়ার আচরণে যেন এমন কিছু লুকানো ছিল যা আমি বুঝতেই পারছিলাম না। তার চোখে ছায়া মতো একটা অদ্ভুত হাসি, যা হঠাৎ হাসির মতো, হঠাৎ যেন কোনো পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছিল। মুহূর্তিক জন্য মনে হলো এই ঘরে থাকার সময় সব কিছু বদলে যাবে, কিছুই আর আগের মতো থাকবে না। আমি ভেতরে ভেতরে জানতে চেয়েছিলাম, সেটি সত্যি আমার কথা শোনার মতো মানুষ, নাকি এটি কোনো অজানা খেলা যার মধ্যে আমি ইতিমধ্যেই ফেসে গেছি। তারপর যা ঘটল তা এমন এক রহস্যময় আচরণ ছিল যা আমি কখনো ভেবেও আশা করতে পারিনি। ভাইয়ার এমন আচরণ দেখে আমি তার রুম থেকে দ্রুত চলে যেতে চাইলাম, কিন্তু সে আমাকে কোনোভাবেই যেতে দিচ্ছিল না। আমি অনেক চেষ্টা করেও রুম থেকে যেতে পারছিলাম না। আমি দরজার দিকে এগোতে চাইলাম, কিন্তু দরজাটা যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। বাইরে থেকে যেন কেউ তালা মেরে রেখেছে, আর ঘরের ভেতরে বাতাস আরও ভারী হয়ে উঠল। ভাইয়া তখনও নীরবে দাঁড়িয়ে আছে, তার চোখে এক অদ্ভুত আলো যা আমি আগে কখনো দেখিনি। হঠাৎ তার ঠোঁটের কোণে রহস্যময় এক হাসি ফুটে উঠল। সেই হাসির মধ্যে যেন লুকানো ছিল এক অজানা সত্য, যা আমি জানি না, কিন্তু অনুভব করতে পারছিলাম। আমার শরীর কেঁপে উঠল। ভেতরে ভেতরে এক ধরনের অদ্ভুত শীতল ভয় জমতে লাগল। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার প্রতিটি পদক্ষেপ যেন ঘরের নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিচ্ছিল। আমি মনে মনে ভাবছিলাম, কি হতে যাচ্ছে? সে কি এমন কিছু বলতে যাচ্ছে যা আমার সব ধারণা বদলে দেবে? মুহূর্তটা যেন থমকে দাঁড়িয়েছিল। আমার মনে হচ্ছিল আমি যেন কোনো অদৃশ্য খেলার মধ্যে ঢুকে পড়েছি। ভাইয়ার চোখে যে রহস্যময় দৃষ্টি, তাতে যেন লুকিয়ে আছে এমন কিছু যা প্রকাশ হলে সবাই স্তব্ধ হয়ে যাবে। ভাইয়া আরও কাছে এগিয়ে এলো
এবং সেই অদ্ভুত হাসি যেন আরও গভীর হয়ে গেল। আমার মন জোরে জোরে ধকধক করতে লাগল। মনে হচ্ছিল এই মুহূর্তে যা ঘটছে তা আর আগের কোনো দিনের মতো নয়। ঘরের বাতাস যেন ভারী হয়ে গেছে এবং প্রতিটি শব্দ, আমার নিজের নিঃশ্বাসও মনে হচ্ছিল ভীতিকর। আমি মনে মনে চেষ্টা করছিলাম তার পরিকল্পনা বুঝতে, কিন্তু কিছুই স্পষ্ট ছিল না। তার চোখে এমন রহস্যময় আভা যা আমাকে ভয় এবং কৌতূহলের মধ্যে ইকুয়ালি ফেলে দিচ্ছিল। হঠাৎ সে হেসে বলল, তুমি ভাবছ আমি যা করলাম সেটা স্বাভাবিক? সেই কণ্ঠস্বর, যা সাধারণের চেয়ে অনেক গভীর, আমার রগরগে ভয় তৈরি করল। আমি হালকা শ্বাস নিয়ে পিছু হটতে চাইলাম, কিন্তু পায়ে শক্তি নেই যেন। প্রতিটি মুহূর্ত যেন দীর্ঘ হয়ে দাঁড়িয়েছে, আর আমি ভেতরে ভেতরে অনুভব করছিলাম এই রাতের ঘটনা আমার জীবন চিরকাল বদলে দিতে পারে। ভাইয়া আমার কাছাকাছি এসে হঠাৎ থমকে দাঁড়াল। এক মুহূর্তে ঘরে শুধুই নীরবতা, আর সেই নীরবতায় যেন আমার হৃৎস্পন্দন চিৎকার করছে। আমি ঠিক বুঝতে পারছিলাম না সে কি আসলেই আমার কথার জন্য রেগে গেছে, নাকি এটি কোনো অদ্ভুত খেলা যার মধ্যে আমি আটকে গেছি। তারপর সে ধীরে ধীরে হেসে বলল, তুমি ভাবছ আমি বুঝব? তুমি আমার জন্য কিছুই নও। সেই হাসি, যা শুরুতে অদ্ভুত ও রহস্যময় ছিল, এখন যেন হঠাৎ কোনো পরিকল্পনার আভা প্রকাশ করছে। আমার ভেতরে ভয় আর কৌতূহলের মিলিত অনুভূতি আরও তীব্র হয়ে উঠল। আমি পিছু হটতে চাইলাম, কিন্তু ঘরের বাতাস যেন ভারী হয়ে ডালিয়েছে। প্রতিটি শব্দ, প্রতিটি নীরবতা আমাকে আরও চাপা ভয়ের মধ্যে ফেলে দিচ্ছিল। আমার মনে হচ্ছিল এই রাতের অন্ধকারে যা ঘটছে তা আমাকে চিরকাল মনে কেঁকে যাবে। আমি তীব্র ভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। ভাইয়া ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো, আর সেই মুহূর্তে তার চোখের আভা যেন আরও অদ্ভুতভাবে জ্বলতে লাগল। মনে হচ্ছিল ঘরের প্রতিটি ছায়া, প্রতিটি শব্দ, সবকিছু যেন তার পরিকল্পনার অংশ। কিন্তু হঠাৎ সে থেমে গেল। ঘরের নীরবতা এত গভীর ছিল যে শ্বাসও যেন আটকে গেল। তারপর ভাইয়া নীরবেই পেছনে হেঁটে নিজের রুমের কোণে চলে গেল। আমি অবাক হয়ে দেখি সে যেন চুপচাপ কোনো সিদ্ধান্ত নিয়েছে। মুহূর্তগুলোতে ভয় আর কৌতূহলের মিশ্র অনুভূতি ধীরে ধীরে কমতে লাগল। আমি হালকা শ্বাস ফেলে জানলাম কিছুটা নিরাপদ। যদিও রাতের ঘটনাটি আমার মনে চিরকাল অদ্ভুতভাবে জায়গা করে নিল, আমি শিখলাম কখনো কোনো পরিস্থিতিতে ধৈর্য ও সাহস হারানো উচিত নয়। তো বন্ধুরা, গল্পটি কিন্তু এখানেই শেষ নয়। এর বাকি আরও অনেক ঘটনা রয়েছে, সেটা আপনাদের পরবর্তী 2 পর্বের ভিডিওতে বলবো। যদি আপনারা দ্বিতীয় পর্বের ভিডিও পেতে চান, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। আগে থেকে আপনারা এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল।